এরপরে দেখো যে টুনটুনির বাসা নির্মাণ, সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো যে একটা প্রাণীর জন্মগ্রহণের পরে তার কোনো শিক্ষণ বাদেই সে যে একটা বাসা নির্মাণ করতেছে, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় সহজাত প্রবৃত্তি। অর্থাৎ তার কোনো শিক্ষণ ছাড়াই যেটা জন্মগত অর্থাৎ জিনগতভাবে পাওয়া আচরণ, সেটাকেই বলা হয় কি? এই সহজাত প্রবৃত্তি। তো এই ইনস্টিংক্টের মাধ্যমেই মূলত টুনটুনি তাদের কি করতে পারে? বাসা নির্মাণ করতে পারে। এটা হচ্ছে সহজাত আচরণ। এবং এর যাচাইটা কিভাবে করব? যে শীতে পাখির মাইগ্রেশন বা পরিযান, অর্থাৎ শীতকালে দেখবা যে অতিথি পাখি আসে, তো এটা কেন? যে ঋতুগতভাবে পরিবর্তনশীল পরিবেশে মোকাবেলায় প্রাণী যেসব কার্যকর পদ্ধতি উদ্ভাবন করে, একটি হচ্ছে এই মাইগ্রেশন বা পরিযান। অর্থাৎ তাদেরকে অভিযোজন ক্ষমতায় টিকে থাকার জন্য মূলত কি করতে হয়? এই মাইগ্রেশন বা পরিযানের আশ্রয় নিতে হয়। তো আমরা এখান থেকে কিছু টিক পড়তে হবে, যেটা হচ্ছে কি, প্যালিয়ার্কটিক অঞ্চলে 40% পাখি, অর্থাৎ 40% পাখি হচ্ছে কি, প্যালিয়ার্কটিক অঞ্চলে যেই 40% পাখি আছে সেগুলো সবই হচ্ছে এই পরিযান পাখি বা পরিযায়ী পদার্থের পাখি। এর ভিতরে এক ধরনের পাখি আছে যেটা গোল্ডেন পোভার, যেটা হচ্ছে বিরতিহীনভাবে 1400 মাইল কি করতে পারে? দূরবর্তী পার হতে পারে। এখন দেখো যে পরিযান যেটা হয় শীতকালীন পরিবেশে, এই পরিযানের গুরুত্বটা কি? মাইগ্রেশনের ফলে পাখি আবহাওয়ার প্রতিকূলতা থেকে রক্ষা পায়। অর্থাৎ তার আবহাওয়া যখন অনুকূলে থাকে না, তখনই মূলত কি করে? এই পরিযায়ী অবস্থার সৃষ্টি হয়। তো প্রতিকূলতা থেকে কি পায়? রক্ষা পায়। বিচিত্র পর্যাপ্ত আহার পায় এবং পরস্পরের মধ্যে প্রতিযোগিতাও কি হয়? কমে যায়। কারণ যেই পাখিটা তার প্রতিকূল পরিবেশে থাকতে পারছে না, সে অন্য একটা অঞ্চলে যে বসবাস করতে, তার কারণে কি হয়? এই প্রতিযোগিতার পরিমাণও কি হয়? হ্রাস পায়। এর অপকারী ভূমিকাটা কি? মাইগ্রেশন পাখির জন্য বেশ বিরূপ প্রভাব ফেলে। যেমন অনেক সময় বিরতিহীন ভ্রমণে ক্লান্ত হয়ে সমুদ্রে পড়ে মারা যায়। দেখে একটা পাখি যেটা আমরা গোল্ডেন পোভার বললাম 1400 মাইল পর্যন্ত অতিক্রম করতে পারে, কিন্তু সব পাখির ক্ষেত্রে কিন্তু এরকম অতিক্রম করা সম্ভব হয় না। একটা অঞ্চল থেকে পাড়ি দেওয়ার সময় অন্য অঞ্চলে যাওয়ার সময় দেখা যাচ্ছে তার ক্লান্তির কারণে সে সমুদ্রে পড়ে মারা যায়। এটা কিন্তু পরিযানের গুরুত্ব নয়। তো এই পরিযানের জন্য দেখো আরো কিছু আবহাওয়া আছে যার কারণে এই পরিযানের শিকার হতে হয়। যেমন প্রবল বর্ষণ, তুষারপাত এবং ঝড়ে পড়ে বিপুল সংখ্যক পাখি কিন্তু মৃত্যুবরণ করে। এই সব থেকে বাঁচার জন্যই কিন্তু পাখিরা পরিযায়ী অবস্থার আশ্রয় নেয়। তো বাংলাদেশে যে স্থায়ী পাখি এবং অস্থায়ী পাখি আছে তাদের সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশে স্থায়ী পাখি আছে হচ্ছে 500 প্রজাতির, প্রজাতিটা মনে রাখবো, 500 প্রজাতির স্থায়ী পাখি। এবং বিদেশি যে পাখি আছে বা অস্থায়ী পাখি আছে তার পরিমাণ হচ্ছে 300। মূলত কোন মাসের দিকে এই যে মাইগ্রেটরি বা হচ্ছে পরিযায়ী পাখি দেখা যায়? সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো যে মাকড়সার জাল বুনন, আমরা টুনটুনির পাখির বাসা নির্মাণ, হেরিঙ্গালের যে শাবকের খাওয়ানো, সেগুলো কিন্তু সবই দেখলাম। এখন দেখো যে মাকড়সার জাল বুনন, এটাও কিন্তু এক ধরনের সহজাত আচরণ। অর্থাৎ এটা কিন্তু তাদেরকে, দেখো এই যে জাল বুনন এর কাজ, এটা কিন্তু তাদেরকে শিখিয়ে দেওয়া লাগে না। তারা যখন তাদের জন্মগ্রহণ হয় তখন কিন্তু তারা এটা জিনগতভাবে বা আচরণগতভাবেই পেয়ে থাকে। তো এই জিনিসটা তাদেরকে আর শেখানোর প্রয়োজন হয় না। তাই এই আচরণকে বলা হয় কি? সহজাত আচরণ বা সহজাত প্রবৃত্তি। এটা ছিল হচ্ছে তাহলে কি? মাকড়সার জাল বুনন। তো এখন দেখো যে মাকড়সা যে জাল বুনন করে, এর যে ভাড়া, প্রথমে যেই অংশটা তৈরি করতে হয় সেটাকে কি বলা হয়? ওয়াকৃতির ভাড়া। কি বলা হয়? ওয়াকৃতির ভাড়া। এবং আমরা যদি খেয়াল করি যে এইখানে যে খরিত পদার্থ, মাকড়সা থেকে যে খরিত পদার্থের কারণে এই জালটা তারা বুনতে পারে, সেটা কি? স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন। এবং এটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটা আসতে পারে সিল্ক গ্রন্থি থেকে। এবং এই যে বুননকারী, তাদের
অর্গান সেটা কয় জোড়া থাকে? 3 জোড়া থাকে। এরপরে আসো যে মাছের অপত্য যত্ন। এই মাছের অপত্য যত্নের উদাহরণটা আমাদের মনে রাখতে হবে। যদি বলে মাছের অপত্য যত্নের উদাহরণ কোনটি? 3 কাটা স্টিকল ব্যাগ। এই উদাহরণটা আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আর কিছু দরকার নেই। এরপর হচ্ছে ব্যাঙের অপত্য যত্ন। তো ব্যাঙের অপত্য যত্নের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি? গ্ল্যাডিয়েটর ব্যাঙ। আর পাখির অপত্য যত্নের ক্ষেত্রে মনে রাখতে হবে কি নাম? পানকৌড়ি। পাখির ক্ষেত্রে মনে রাখতে হবে পাখি পানকৌড়ি। পাখি হচ্ছে কি? পানকৌড়ি। তো আমাদের কোন কোন জিনিসের মানে কোন কোন প্রাণীর অপত্য যত্নের উদাহরণটা আছে সেটাই আমাদের শুধু মুখস্থ করতে হবে। দেখো আরেকটা শিখন যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি? অভ্যাসগত শিখন। দেখো যে কোনো পুরস্কার বা তিরস্কারের সাথে এটা সম্পর্কিত না, একটা উদ্দীপনা যদি ঘন ঘন পুনরাবৃত্তি করা হয় সেই জিনিসের প্রতি অভ্যাসটাই হচ্ছে কি? অভ্যাসগত আচরণ। আরেকটা আছে কি? অনুকরণ। অর্থাৎ একটা বাচ্চা বা শাবক যখন একই জিনিস বারবার দেখে তো সেই জিনিসটা সে নিজে করার চেষ্টা করে, এই জিনিসটাকেই বলা হয় কি? অনুকরণ। এরপরে আসে হচ্ছে প্যাভলভের তথ্য। তো প্যাভলভ একটি মজার পরীক্ষার মাধ্যমে যে কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়া এটা প্রমাণ করেন। তো সে এই লালার প্রমাণের জন্য একটা কুকুরকে নেন যাকে তিনি প্রতিনিয়ত খাবার দিতেন। তখন তিনি খাবার দিতেন, যখন তিনি উপস্থিত হতেন তখন তার গাল দিয়ে লালা ঝরতো। তো সে এইটা পরীক্ষা করার জন্য তিনি কুকুরকে খাবার দেওয়ার আগে একটা ঘন্টা বাজিয়ে তাকে খাবার দিত। তো একদিন কি করলো যে ঘন্টা বাজালো কিন্তু খাবার দিল না, কিন্তু ঘন্টা বাজানোর সাথে সাথেই কুকুরের মুখ দিয়ে লালা ঝরতে শুরু করলো। এই যে ক্রিয়া এটা দ্বারাই প্রমাণ হয় যে কুকুরটা কিন্তু খাবারের প্রতি সংবেদনশীল না, বরং যে মানুষ বা হচ্ছে ঘন্টা বাজানো হয় তার প্রতি সংবেদনশীল হয়েই এই প্রতিবর্ত ক্রিয়াটা প্রকাশ করে। তো এইটাই হচ্ছে প্যাভলভ তার পরীক্ষায় প্রমাণ করেন। তারপরে আসো যে সামাজিক আচরণ। সামাজিক আচরণের ভিতরে কি আছে? যে চাকের যে মৌমাছির কথা বলা হয়েছে সামাজিক আচরণের ক্ষেত্রে, মৌমাছি চাকের প্রত্যেক সদস্য নিজের স্বার্থের দিকে না তাকিয়ে অন্য সদস্যের কল্যাণে কাজ করে থাকে এবং এই যে পারস্পরিক সহযোগিতা এটাকে বলা হয় কি? অ্যালট্রুইজম বা হচ্ছে পরার্থিতা। এই যে মৌমাছির সামাজিক সংগঠন। এখন দেখো যে মৌমাছির একটা চাকে 3 ধরনের মৌমাছি থাকে। সেগুলো কি কি? একটা হচ্ছে রানী মৌমাছি, যেটা শুধুমাত্র একটাই থাকে। তারপরে পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি। তাদের ভিতরে যে রানী মৌমাছি সেটা থাকে একটাই। তো এই রানী মৌমাছিটা তৈরি হয় কিভাবে সেটা যদি আমরা খেয়াল করি, যে রানী হিসেবে যখন যখন রানী মৌমাছির মৃত্যু হয় তখন কিন্তু সেই মৌচাকটা থাকে না। অর্থাৎ রানী মৌমাছির মৃত্যু হলে মৌমাছিতে আতঙ্কের ভাব ফুটে ওঠে, অর্থাৎ রানী ছাড়া মৌমাছিরা বাঁচতে পারে না বলে 3 দিনের মধ্যে এক বা একাধিক ডিম বেছে নিয়ে কি করে? খোপে রেখে দেয়। এখন যেই ডিমটা রেখে দিছে সেই ডিমের থেকেই কি করবে? রানী নির্বাচিত করবে। তো রানী হিসেবে নির্বাচিত লার্ভাকে কি করে? রাজসিক জেলি খাওয়ানো হয়, সেটি রানী মৌমাছি রূপে বেড়ে ওঠে। এবং কয়দিন লাগে এটা বেড়ে উঠতে? 16 দিনের মাথায় কিন্তু এটা রানী মৌমাছিতে পরিণত হয়। তো এখন যদি আমরা এই ছকটা খেয়াল করি যে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি, তো এদের মধ্যে বেসিক পার্থক্যগুলো কোথায়? তো দেখো যে এদের আকার, যেহেতু রানী মৌমাছিটা কি? রানী, তো এদের সবার থেকে কি হবে? বড় হবে। পুরুষ মৌমাছি কিছুটা ছোট, আর সবচেয়ে ছোট হবে কে? কর্মী। তারপরে দেখো যে রানী মৌমাছি প্রজননে সক্ষম, পুরুষ মৌমাছি প্রজননে সক্ষম, বাট যারা প্রজননে সক্ষম না অর্থাৎ বন্ধা তাদেরকে বলা হয় কর্মী মৌমাছি, প্রজননে অক্ষম। তারপরে দেখো যে মধু পরাগ সংগ্রহণে অংশ নেয় না রানী মৌমাছি, যেহেতু সে রানী সে তো কোনো কাজ করবে না, তো মধু ও পরাগ সংগ্রহে অংশ নেয় না কে? রানী মৌমাছি। পুরুষ মৌমাছিও অংশগ্রহণ করে না, তাদের কাজ শুধুমাত্র প্রজননের ক্ষেত্রে, কিন্তু অংশ নয় কে? কর্মী মৌমাছি। ফেরোমন নিঃসরণ করবে কে? যে হচ্ছে রানী মৌমাছি। একমাত্র রানী মৌমাছি ছাড়া কেউই ফেরোমন নিঃসরণ করতে পারে না। তবে রানী মৌমাছি নিঃসরণ করে আর এরা কেউ করে না।
আয়ুষ্কাল যেহেতু রানী মৌমাছি সবচেয়ে বেশি দিন বাঁচবে, প্রায় 2 থেকে 3 বছর বাঁচে, কিন্তু পুরুষ এবং কর্মী মৌমাছি এটা বাঁচে 50 থেকে 60 দিন। এবং আমরা জানি রানী মৌমাছি থাকে কয়টা? একটা। তো এদের সংখ্যা থাকবে কয়টি? একটি। পুরুষ মৌমাছির সংখ্যা থাকবে কয়টি? কয়েকটি। বাট কর্মী মৌমাছি যেটা আছে সেটার সংখ্যা কত থাকবে? 10 থেকে 80,000। 10 থেকে 80,000। তো এই ছিল হচ্ছে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছির যে বেসিক পার্থক্য সেগুলো। এবার দেখো যে অধ্যায় থেকে আমরা কি কি সারসংক্ষেপ শিখলাম। দেখো প্রেরণা, প্রথমটা আছে কি? প্রেরণা কোনো আচরণগত সাড়ার ব্যক্তি ও প্রকৃতির পরিবর্তন ঘটার পিছনে বিভিন্ন উদ্দীপনার সম্মিলন কাজ করে। বিভিন্ন উদ্দীপনার এই সম্মিলনকে কি বলে? মোটিভেশন বা প্রেরণা। কোনো একটা কাজ করার জন্য উদ্দীপনা প্রদান যেই জিনিসটা সেটা হচ্ছে কি? মোটিভেশন বা প্রেরণা। তারপর আছে উদ্দীপনা। উদ্দীপনা মানে কি? উদ্দীপনা এক ধরনের সংকেত, অর্থাৎ আচরণগত পরিবর্তনের সহায়ক সংকেতকেই কি বলা হবে? উদ্দীপনা। এরপরে আছে ট্যাক্সিস। ট্যাক্সিস মানে হচ্ছে সাড়া প্রদান। এখন এটা উৎসের দিক মুখতার উপর হতে পারে, ট্যাক্সিসের নিজস্ব দিক মুখতার উপরও হতে পারে। এই জিনিসটাকে কি বলা হয়? ট্যাক্সিস। এরপর আছে সহজাত আবেগ, যে জন্মগত যে শক্তির সাহায্যে একটি প্রজাতির সকল সদস্য কোনো শিক্ষণ ছাড়া এবং উদ্দেশ্য ফলাফল সম্বন্ধে অবহিত না থেকে আত্মরক্ষা ও প্রজাতি রক্ষায় বংশ পরম্পরায় একইভাবে কাজ করে যায়। অর্থাৎ তার বংশ পরম্পরায় আগের বংশে যা হতো সেই কাজ সে নিজেও করতেছে, কিন্তু তার কোনো শিখন ছাড়া। সেই জিনিসটাকে বলা হয় কি? সহজাত প্রবৃত্তি বা সহজাত আবেগ। তো এই ছিল হচ্ছে আমাদের দ্বাদশ অধ্যায়ের আচরণ সম্পর্কিত আলোচনা।